আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর সমাজকর্ম বিষয়ের ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি তোমরা এই মহামারীকালীন সময়ে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। গতকাল তোমাদের একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল দিয়েছে। আশা করি প্রত্যেকেই তাদের রেজাল্ট পেয়েছো। সকলকে পরীক্ষার ফলাফলের জন্য সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যাদের পরীক্ষা আনুপাতিক হারে একটু খারাপ হয়েছে, তারা আগামী পরীক্ষাগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে এই প্রত্যাশা করি। সকলকে শুভ অপরাহ্ন জানিয়ে আজকের ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় পঞ্চম অধ্যায়, এবং পঞ্চম অধ্যায়ের যে বিষয়টি আছে সেই বিষয়টি হলো সমাজকর্মের সাথে অন্যান্য যে সামাজিক বিজ্ঞান আছে এই সামাজিক বিজ্ঞানের সম্পর্ক, এটাই মূলত আলোচ্য বিষয়। তাহলে আমরা সকলে ক্লাসের মধ্যে চলে আসি। বলা হচ্ছে কি যে বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। সুশৃঙ্খল ও ধারাবাহিকভাবে আহরিত জ্ঞানের বিভিন্ন শাখাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন বিজ্ঞান। সাধারণভাবে কোনো বিশেষ শ্রেণীর বস্তু বা ঘটনা সম্বন্ধে যথাযথ ও সুসংগবদ্ধ বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলা হয়। সহজ কথায় যে কোনো বিষয়ের বিশেষ জ্ঞানই হলো বিজ্ঞান। বিজ্ঞানের কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলো কি? বিশেষ বিষয় বা ঘটনা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়। পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত সত্যের বা তত্ত্বের সার্বজনীনতা বা প্রচারযোগ্যতা, অর্থাৎ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা পর্যবেক্ষণের মাধ্যমে যে সত্য বা তত্ত্ব যেটার আছে কি সর্বজনীনতা, আর এটাকে প্রচার করা বা প্রচারযোগ্য। তারপরে বলা হচ্ছে যে একটা বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এবং সর্বশেষ বাস্তব সমস্যা বা চাহিদা পূরণে বিজ্ঞানের প্রয়োগ বা ব্যবহারযোগ্যতা। এখন শিক্ষার্থীরা তোমরা মনে করতে পারো যে আমরা তো মানবিক শাখায় পড়ি, আমাদের বিজ্ঞানের এই আলোচনাগুলো কি কাজে লাগবে? আসলে কাজে লাগবে সেটা হচ্ছে যে বিজ্ঞান বলতে যেটা আমরা বুঝি, বিজ্ঞানের কিন্তু দুটো শাখা আছে। একটা হচ্ছে প্রাকৃতিক বা বিশুদ্ধ বিজ্ঞান, আর একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। প্রাকৃতিক বা বিশুদ্ধ বিজ্ঞান কি? আমরা যদি একটু স্লাইডে খেয়াল করি, বলা হচ্ছে কি যে পদার্থবিজ্ঞান এটা কিন্তু একটা বিশুদ্ধ বিজ্ঞান, রসায়ন এটা একটি বিশুদ্ধ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান অথবা উদ্ভিদ বিজ্ঞান, এই যে বিভিন্ন শাখাগুলো, এগুলো প্রাকৃতিক বা একেবারে বিশুদ্ধ বিজ্ঞান বা পিওর সায়েন্স। অপরপক্ষে বিজ্ঞানের আরেকটি শাখা আছে যেটিকে বলা হচ্ছে সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানের মধ্যে কি চলে আসছে? সামাজিক বিজ্ঞানের মধ্যে আসছে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, সমাজকর্ম, জনবিজ্ঞান বা ডেমোগ্রাফি। এই যে সামাজিক বিজ্ঞান, এটিও কিন্তু বিশেষ জ্ঞান। তবে হ্যাঁ, বিশুদ্ধ বিজ্ঞানের মতো এইরকম বিজ্ঞান না। এটি সমাজকে কেন্দ্র করে গড়ে ওঠা যে বিজ্ঞান, এটাকেই মূলত বলা হয় সামাজিক বিজ্ঞান। কেন সমাজকে কেন্দ্র করে বা গড়ে ওঠা বিজ্ঞান? বলা হচ্ছে যে সামাজিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সামাজিক বিজ্ঞান আলোচনা করে। সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ করাই হলো সমাজবিজ্ঞান। সমাজ ও মানুষের
বৈজ্ঞানিক পর্যবেক্ষণ বিশ্লেষণের প্রচেষ্টা থেকে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখার উদ্ভব। সামাজিক বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানের মতো প্রমাণসিদ্ধ বিজ্ঞান নয়, বরং সামাজিক বিজ্ঞানটা হলো অনুমান সিদ্ধ। প্রাকৃতিক বিজ্ঞানে সিদ্ধান্ত সমূহ যেরকম নিখুঁত, প্রামাণিক ও সুস্পষ্ট, সামাজিক বিজ্ঞানের সিদ্ধান্ত সমূহ সেরকমভাবে নির্ভুল বা প্রামাণিক নয়। সামাজিক বিজ্ঞানের তাত্ত্বিক দিক অনেকটা সমাজ দর্শনের আওতাভুক্ত। সামাজিক বিজ্ঞানের অন্তর্দৃষ্টি, উপলব্ধি ও আদর্শের দ্বারা সামাজিক বিজ্ঞানের তাত্ত্বিক দিককে প্রভাবিত করে। অর্থাৎ সমাজ দর্শনের উপরে একটা সমাজ কেমনভাবে চলছে বা কিভাবে চলছে সেটার উপরে নির্ভর করে কিন্তু সামাজিক বিজ্ঞানের যে তত্ত্বগুলো সেগুলো আসে। অন্যদিকে প্রাকৃতিক বিজ্ঞান যেটা বা পিওর সায়েন্স যেটা, এইটা কিন্তু একেবারে সুস্পষ্ট, নিখুঁত এবং এটা প্রমাণিত। আমরা যদি সহজ কথায় বলি যে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি ধরি যে আমাদের এখানে দারিদ্র্যের যে পরিসীমাটা আছে, অর্থাৎ কোন অবস্থায় থাকলে একটা মানুষকে আমরা দরিদ্র বলবো, ঠিক এটা যদি উন্নত বিশ্বের কোনো দেশের প্রেক্ষাপটে হয় তাহলে কিন্তু দেখা যাবে যে সেই মাপকাঠিটা বা স্ট্যান্ডার্ডটা কিন্তু ভিন্ন চলে আসছে। কিন্তু প্রাকৃতিক বিজ্ঞানের কোনো বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেটি যেমন বাংলাদেশের জন্য প্রযোজ্য বা এই সমাজের জন্য প্রযোজ্য, সেরকম উন্নত বিশ্বে বা অন্য জায়গায় সেখানেও কিন্তু একইভাবে সেটা প্রমাণিত হবে। যেমন সহজ কথায় বাংলাদেশে যদি 2 আর 2 আমরা 4 বলি, ঠিক একইভাবে উন্নত বিশ্বের কোনো একটি দেশে আমেরিকাতে গেলেও কিন্তু 2 আর 2কে যোগ করলে সেখানে 4ই আসবে। কিন্তু সামাজিক অবস্থা বা সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট নির্ভর করে একটা দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন দিকের কিন্তু পার্থক্য আছে। আমরা যদি সাংস্কৃতিক দিক দিয়ে বলি, আমরা যে বেশভূষা বা যে ড্রেস পরে অভ্যস্ত, উন্নত বিশ্বে বা পাশ্চাত্যে কিন্তু সেই একই ধরনের ড্রেস পরে অভ্যস্ত না। আবার যদি আমরা মধ্যপ্রাচ্যের কথা ধরি, সেখানেও কিন্তু এই বেশভূষা বা মানুষের খাওয়া দাওয়া এগুলোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এই জন্যই বলা হচ্ছে যে সামাজিক বিজ্ঞানের যে বিষয়গুলো এগুলো অনেকটা নির্ভর করে সমাজ দর্শনের উপরে। সামাজিক বিজ্ঞানের যে বিষয় এগুলো অন্তর্দৃষ্টি, উপলব্ধি বা সেই সমাজের আদর্শের উপরে নির্ভর করে বা আদর্শ সেই জিনিসটাকে প্রভাবিত করে থাকে। সামাজিক বিজ্ঞানের কিছু বৈশিষ্ট্য আছে। সামাজিক বিজ্ঞানের বৈশিষ্ট্য কি, যেমন বলা হচ্ছে বিষয়বস্তু বিমূর্ত ও অবস্তুগত। এই যে বিষয়বস্তু বিমূর্ত এবং অবস্তুগত কিরকম, যে আমরা বাংলাদেশের দারিদ্র্যের মাপকাঠি বা আমাদের এইখানকার কোনো একটি সামাজিক অবস্থা আমরা কিন্তু অন্য দেশের সামাজিক অবস্থার সাথে একই রকমভাবে মেলানো যাবে না। বা দারিদ্র্য বললে আমরা কিছু জিনিস আমরা কল্পনায় নিতে পারি, বাস্তবিক অর্থে বা বাস্তবতার নিরিখে সেটাকে কিন্তু মূর্তিমান করা যায় না বা সেটাকে দৃশ্যমান করা যায় না। তারপরে বলা হচ্ছে মানুষ ও মানবীয় আচরণের অধ্যয়ন। সামাজিক বিজ্ঞান সেখানকার মানুষ, সেখানকার ধর্ম, সেখানকার সংস্কৃতি, এই আচার আচরণের উপরে নির্ভর করে। আমরা যেরকম ছোটদেরকে স্নেহ করি, বড়দেরকে সম্মান প্রদর্শন করি, সাথে সাথে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের যে পারিবারিক বন্ধন, অর্থাৎ এই যে ভারতীয় উপমহাদেশে, পাক ভারত উপমহাদেশে সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক, আমরা যদি উন্নত বিশ্বের আলোকে যাই সেখানে কিন্তু অনেকটা এরকম না। দেখা যাচ্ছে যে যে যার কাজে, যে যার অবস্থানগত দিক দিয়ে এত ব্যস্ত থাকছে যে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের তারা সেইভাবে সময় দিতে পারছে না বা তাদের পক্ষে সেইভাবে সময় বের করা সম্ভব হচ্ছে না। সেখানে সেই জন্য কিন্তু কি বৃদ্ধাশ্রম আছে। অথবা ছোট বাচ্চাদেরকে আমাদের দেশে কি করা হয়, মা বাবারা বা পরিবারের অন্যান্য সদস্যরা যেভাবে লালন পালন করে, বাইরের দেশে দেখা যাচ্ছে
সেইখানকার অবস্থানগত দিক দিয়ে তারা সেই বাচ্চাগুলোকে কোনো কিন্ডারগার্টেন স্কুলে বা চাইল্ড কেয়ার হোমে বা ডে কেয়ার সেন্টারে সেখানে রেখে কিন্তু বড় করছে। এই যে বিষয়টা আসছে সেটা কি হচ্ছে, যে মানুষের সেইখানকার মানবীয় আচরণের উপরে কিন্তু নির্ভর করছে। তারপর বলা হচ্ছে নিয়ন্ত্রিত ও পর্যবেক্ষণ করা যায় না। সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোকে এভাবে কিন্তু নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ করা যায়, কিন্তু সেইভাবে উপলব্ধি করা যায় না। এটা প্রমাণসিদ্ধ বা নির্ভরযোগ্যতার অভাব। আমরা যেরকম দারিদ্র্যের যে কথাটি বললাম, দারিদ্র্যের কথা বলতে গিয়ে কি হচ্ছে, যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড দারিদ্র্যের আর মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার স্ট্যান্ডার্ড কিন্তু একই রকম না। এই জন্য এটাকে প্রমাণ করা যে এই স্ট্যান্ডার্ডের বা এই মানের নিচে নামলে সেটা দরিদ্র হবে, বা এই মানের নিচে নামলে সেটা দরিদ্র হবে না, সেটা কিন্তু বোঝায় না। আমরা যদি ঠিক দারিদ্র না, আরো একটু বিষয়ে আমরা যদি আসি, সামাজিক সম্পর্কের দিক দিয়ে আমরা যেরকম পারস্পরিকভাবে আত্মীয়তার বন্ধনে এই বাংলাদেশের মানুষরা অন্যের সাথে সম্পর্কিত থাকি, সেই সব জায়গায় কিন্তু ওই উন্নত বিশ্বে কিন্তু এইরকম পারস্পরিক বন্ধনটা বা আত্মীয়তার সম্পর্কটা অত বেশি নির্ভর করে না। তারপরে বলা হচ্ছে সঠিক ও নির্ভুল ভবিষ্যৎবাণীর অভাব। সামাজিক বিজ্ঞানে সঠিক বা নির্ভুলভাবে কোনো কিছু ভবিষ্যৎবাণী করা সম্ভব হয় না। বিভিন্ন ওই যে আমরা শুরুতেই বললাম যে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এরকম ভবিষ্যৎবাণীগুলো করা সম্ভব হয় না। তারপরে কি বলা হচ্ছে, যে পুনঃপরীক্ষণের সুযোগ কম। সামাজিক বিজ্ঞানের যে বিষয়গুলো, এগুলো পুনঃপরীক্ষণ বিজ্ঞানের যে বিষয়, এই বিষয়গুলো যেরকম পরীক্ষা নিরীক্ষা করে একটা চূড়ান্ত বিষয়ে শুধু আসা না, তা থেকেও কিন্তু নতুন কোনো কিছু আশা করা যায়, কিন্তু সামাজিক বিজ্ঞানে এই জিনিসটা হয় না। তারপর বলা হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ নয়। এক একটা দেশের, এক একটা সমাজের, এক একটা ধর্মের এক এক ধরনের মূল্যবোধের উপর কেন্দ্র করে সামাজিক বিজ্ঞানগুলো গড়ে ওঠে, যে কারণে বলা হচ্ছে এটি মূল্যবোধ নিরপেক্ষ নয়। সুপ্রিয় শিক্ষার্থী, এইখানে তোমাদেরকে আমরা একটা বিখ্যাত চিত্রকর্ম দেখাচ্ছি, যে চিত্রকর্মটাকে যেটি এঁকেছিলেন বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। এই চিত্রকর্মটি কেন আনা হলো বা এর চূড়ান্ত রূপ কি, আমরা যখন এই অধ্যায়ের ক্লাসগুলো শেষ করব তখন তোমাদের কাছে বিষয়টা আরো বেশি পরিষ্কার হবে আশা করি। আমরা এই যে চিত্রটি, এই চিত্রটিতে এই যদি পুরো এই গাছটাকে ধরি, সোজা যে ডালটা, মূল যে ডালটা গেছে, এটাকে বলা যায় এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। আর এই যে অন্যান্য যে ডাল বা শাখা প্রশাখা, এই শাখা প্রশাখাগুলো কিন্তু সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখা। আমরা ধরে নিতে পারি, এটা আরো সুন্দর হতো যদি প্রত্যেকটা ডালে তোমাদেরকে এক একটা কিছু লিখে দেখানো যেত, তাহলে ভালো হতো। এইরকম মূল সামাজিক বিজ্ঞানের যে শাখা প্রশাখাগুলো, এই শাখা প্রশাখার মধ্যে সমাজবিজ্ঞান আসে, অর্থনীতি আসে, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে মনোবিজ্ঞান, এইভাবে বিভিন্ন শাখা প্রশাখা আমরা এখানে দেখতে পাই বা দেখা যায়। এই যে সামাজিক বিজ্ঞানগুলো, এগুলোর মধ্যে কিন্তু একটা পারস্পরিক সম্পর্ক আছে, কেননা সামাজিক বিজ্ঞানগুলো পরস্পরের সাথে বিচ্ছিন্ন না বা স্বতন্ত্রভাবে কোনোটি স্বয়ংসম্পূর্ণ না। সামাজিক বিজ্ঞানের মূল বিষয় হলো মানুষের সামাজিক সম্পর্ক ও আচার আচরণ। এগুলোর আলোচ্য বিষয়ের মৌলিক সাদৃশ্যের প্রেক্ষাপটে সামাজিক বিজ্ঞানগুলোর মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। অর্থাৎ একটা দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হবে সেটি কিন্তু মূলত নির্ভর করে দেশের রাজনৈতিক অবস্থাটি কেমন তার উপরে নির্ভর করে। আবার রাজনৈতিক অবস্থার সাথে সাথে সেইখানকার সামাজিক সম্পর্কগুলো বা সামাজিক বিষয়াদি কিভাবে হবে সেগুলোও কিন্তু নির্ভর করে সেই রাষ্ট্রের অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়ের উপরে। যে কারণে সমাজের সকল বিষয়গুলো পরস্পরের সাথে কিন্তু বিচ্ছিন্ন না, পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, এবং টোটাল সমাজটাকে বলা হচ্ছে এটি একটি যৌগিক সত্তা।
মানুষের সামাজিক যে দিক আছে সেখান থেকে সামাজিক বিজ্ঞানের জ্ঞানের শাখা সমাজকর্ম ও সমাজবিজ্ঞান। সাংস্কৃতিক যে দিক আছে সেখান থেকে নৃবিজ্ঞান বা সমাজবিজ্ঞান। অর্থনৈতিক যে দিক আছে সেখান থেকে অর্থনীতি। রাজনৈতিক যে দিক আছে সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞান। এগুলো প্রভৃতি কি হচ্ছে, পরস্পরের সাথে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক এখানে যুক্ত। তাই বলা হচ্ছে সমাজের বিভিন্ন দিককে কেন্দ্র করে গড়ে ওঠা যে সামাজিক বিজ্ঞানসমূহ এগুলোর সম্পর্ক গভীর এবং সম্পর্কটা হচ্ছে অবিচ্ছেদ্য। বিষয়বস্তুর বিবেচনা করে এগুলো ভিন্ন ভিন্ন নামে পরিচিত। আর এই সামাজিক বিজ্ঞানগুলো মূলত উৎপত্তি হয়েছে মানব সমাজে এবং সেখানেই কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছে। আর এই যে এত জ্ঞানের শাখাগুলো হয়েছে বা জ্ঞানের শাখার উৎপত্তি, যার পেছনে কারণ হচ্ছে দিন যত যাচ্ছে মানুষের জ্ঞান বিজ্ঞানের শাখা বা জ্ঞান বিজ্ঞানের চর্চা কিন্তু মানুষের ততই বেড়ে যাচ্ছে। আর এই চর্চাগুলো বেড়ে যাওয়ার কারণে মানুষের যে জ্ঞানের শাখাগুলো, বিশেষ করে সামাজিক বিজ্ঞানের শাখাগুলো কিন্তু তার ক্ষেত্রগুলোকে বিস্তৃত করছে। উদাহরণ হিসাবে বলা যায় যে তোমরা যেটা অনেক আমাদের শিক্ষার্থী আছে যারা পৌরনীতি ও সুশাসন বিষয়টি অধ্যয়ন করো, যেটার মূল বিষয় কিন্তু রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু অনেকগুলি শাখা আমরা দেখতে পাই। যেমন রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা হচ্ছে লোক প্রশাসন, অর্থাৎ জনগণকে কেমন, খুব সহজ কথায়, কিন্তু এটা কোনো তত্ত্বীয় কথা না, কিভাবে শাসন কাজগুলো পরিচালনা করা যাবে বা স্থানীয় বা জাতীয় শাসন ব্যবস্থা কেমন হবে, এই সবগুলোর উপরে নির্ভর করেই গড়ে উঠেছে জ্ঞানের যে শাখা, সেটিকে বলা হচ্ছে লোক প্রশাসন। রাষ্ট্রবিজ্ঞানেরই আরেকটি শাখা হচ্ছে, তোমরা তো অনেকেই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিষয় আছে যেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। এটিও কিন্তু মূল শাখাটি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা থেকে এই আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়টির কিন্তু উদ্ভব হয়েছে। ঠিক একইভাবে নৃবিজ্ঞান বা সমাজবিজ্ঞানকে কেন্দ্র করে গড়ে উঠেছে সমাজকর্ম। আবার সমাজকর্মের উপরে নির্ভর করে কিন্তু জ্ঞানের নতুন একটি শাখার উদ্ভব হয়েছে, যে শাখাটি বর্তমানে ডেভেলপমেন্ট স্টাডিজ বা উন্নয়ন অধ্যয়ন নামে পরিচিত। তাই বলা যায় যে দিন যত যাচ্ছে মানুষের জ্ঞান চর্চা বা মানুষের প্রয়োজনের প্রেক্ষাপটে কিন্তু জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা এগুলি কিন্তু বিস্তৃত হচ্ছে। আর সমাজকর্মের সাথে এই যে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন যে শাখা, এই শাখা আমরা সম্পর্কটা আলোচনা করব কেন? সম্পর্কটা আলোচনা করার উদ্দেশ্যই হলো সমাজকর্ম কিন্তু কোনো মৌলিক সামাজিক বিজ্ঞান নয়। এটি হচ্ছে বিভিন্ন সামাজিক বিজ্ঞান থেকে জ্ঞান আহরণ করে বা বিভিন্ন সামাজিক বিজ্ঞান থেকে জ্ঞান নিয়ে এটি কি করছে, মানুষের জীবনের যে জটিল এবং বহুমুখী সমস্যা, এই জটিল বহুমুখী সমস্যাগুলো দূর করার জন্য চেষ্টা করছে। উন্নত বিশ্বে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হিসাবে স্বীকৃত। পেশা হিসাবে সমাজকর্মের এই চলায় সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার জ্ঞান অর্জন ও এর সুষ্ঠু প্রয়োগ এখানে ঘটাতে হয়, যে কারণে সমাজকর্ম পেশায় সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার জ্ঞান অত্যন্ত জরুরি বা বলা হচ্ছে অপরিহার্য। আর এই দৃষ্টিকোণ থেকেই সমাজকর্ম পেশাটা জ্ঞানের বিভিন্ন শাখার সমন্বিত প্রয়োগ হিসাবে এটিকে ধরে নেওয়া হয়। অর্থাৎ সমাজকর্ম কোনো মৌলিক সামাজিক বিজ্ঞান না, মানুষের জীবনের বিভিন্ন যে জটিল এবং বহুমুখী যে সমস্যাগুলো আছে, এই বহুমুখী সমস্যাগুলো দূর করার উদ্দেশ্যে বা দূর করার জন্য সমাজকর্ম, যেটি আমরা বলছি যে এটি একটি পেশাদার বিষয় বা পেশাগত একটি জ্ঞানের বিষয়, এই পেশাগত জ্ঞানের বিষয়টাকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন শাখা থেকে তাকে জ্ঞান আহরণ করতে হয়। খুব স্বাভাবিকভাবে
জ্ঞান আহরণের অন্যতম একটি জায়গা হচ্ছে সমাজবিজ্ঞান। যেহেতু সমাজকে কেন্দ্র করেই মূলত সমাজকর্মটি গড়ে উঠেছে, এজন্য একাধারে তাকে বা এর একটা মেজর পোর্শনের জ্ঞান প্রয়োজন পড়ে, সমাজবিজ্ঞানের জ্ঞান। তার সাথে সাথে এখানে দরকার পড়ে অর্থনীতির জ্ঞান, দরকার পড়ে রাষ্ট্রনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান। ঠিক একইভাবে মানব আচরণের জন্যও এখানে প্রয়োজন পড়ে মনোবিজ্ঞানের জ্ঞান বা জ্ঞানের অন্য অন্য শাখার জ্ঞান। তার মধ্যে মেজর যেটি প্রয়োজন পড়ে সেটি হচ্ছে সমাজবিজ্ঞানের জ্ঞান। তাইলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আসি যে সমাজবিজ্ঞানটা কি বা সমাজবিজ্ঞান বলতে আমরা কি বুঝি। সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশিওলজি। এটি ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লগোস থেকে এই শব্দটির উৎপত্তি। সোসিও শব্দের অর্থ হচ্ছে সমাজ, আর লগোস শব্দের অর্থ হচ্ছে পাঠ বা পাঠ করা। 19 শতকের মধ্যভাগে ফরাসি দার্শনিক অগাস্ট কোত এর চিন্তার সূত্র ধরে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু। 1839 সালে সমাজবিজ্ঞানী বা সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে প্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের এর আগের ক্লাসগুলোতে আমি বলেছি যে আমাদের যে পাঠের আলোচনা, এই পাঠের আলোচনা থেকেই কিন্তু আমাদের প্রশ্নগুলো রেডি হয়ে যায়। বা তোমরা যদি একটু মনোনিবেশ করে বা মনোযোগের সাথে তোমরা যদি পড়ো, তাহলে কিন্তু তোমরা এখান থেকেই কিন্তু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কিরকম? আমরা এখান থেকে যদি বলি যে সোশিওলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন, যদি আমরা এটা সিকিউ বা এমসিকিউ এর প্রশ্নে নিয়ে আসি, তাহলেও কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে এটি অর্থাৎ সমাজবিজ্ঞান বা সোশিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি দার্শনিক অগাস্ট কোত। বা অগাস্ট কোত কোন দেশের দার্শনিক ছিলেন, সেখানে আমরা কয়েকটি অপশন দিয়ে দিলাম। ইংরেজ দার্শনিক, ফরাসি দার্শনিক, তারপরে আমরা দিয়ে দিলাম আফ্রিকান দার্শনিক, অথবা দিয়ে দিলাম এশিয়ান দার্শনিক বা ভারতীয় দার্শনিক। সেখান থেকে কিন্তু আমাদের উত্তর চলে আসবে যে অগাস্ট কোত ছিলেন ফরাসি দার্শনিক। অথবা তার যে বই অর্থাৎ পজিটিভ ফিলোসফি, এই গ্রন্থের লেখক কে, যদি এটা আমাদের এমসিকিউ প্রশ্নে আসে তাহলেও কিন্তু আমরা এখান থেকে উত্তরটা করতে পারবো। অথবা যদি আমরা বলি যে অগাস্ট কোতের লিখিত গ্রন্থ কোনটি, আমরা দিয়ে দিলাম দ্য সোসাইটি, পজিটিভ ফিলোসফি এবং আরও অন্য অন্য দু একটা বইয়ের নাম যদি দিয়ে দিই, সেখান থেকেও কিন্তু তোমরা সহজেই এটির উত্তরটি বের করতে পারবে। তাহলে সমাজবিজ্ঞান এই শব্দটি বা সোশিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি দার্শনিক অগাস্ট কোত, এবং এটি 1839 সালে তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে। সমাজবিজ্ঞানকে সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে একটু বলে রাখি, আমরা যেরকম শুরুতেই বলছিলাম যে সামাজিক বিজ্ঞান এটা কিন্তু কোনো প্রামাণিক বিষয় না বা চিরন্তন সত্যের কোনো বিষয় না, যে কারণে কিন্তু একই বিষয় সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন কিন্তু মতামত দিয়ে থাকে। তোমরা যারা মানবিক শাখার শিক্ষার্থী, তোমরা দেখবে যে একই বিষয় অর্থনীতির সংজ্ঞাতে যদি আমরা যাই, তাহলে সেখানে মার্শাল এক ধরনের সংজ্ঞা দিয়েছেন, সেখানে রবিন্স এক ধরনের সংজ্ঞা দিয়েছেন। ঠিক একইভাবে যদি আমরা পৌরনীতির সংজ্ঞায় যাই, সেখানেও কিন্তু এক একজন রাষ্ট্রবিজ্ঞানী এক একভাবে সংজ্ঞা দিয়েছেন। এটির কারণ হচ্ছে কিন্তু যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে। এই জন্য সামাজিক বিজ্ঞানে কোনো কিন্তু প্রমাণিত সংজ্ঞা নেই। অনেক সময় বলা হয় বহুল প্রচলিত, অর্থাৎ বিভিন্নভাবে বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটাকে অনেক সমাজবিজ্ঞানীরা যেটাকে গ্রহণ করেন, সেটাকেই বলা হয় যে বহুল
প্রচলিত, কিন্তু একেবারে দালিলিক বা প্রামাণিক কোনো সংজ্ঞা কোনো সামাজিক বিজ্ঞানেই কিন্তু আমরা পাই না। আচ্ছা, সমাজবিজ্ঞান সম্পর্কে সমাজ বিজ্ঞানী ডুরখেইম যে সংজ্ঞাটি দিয়েছেন সেখানে বলা হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। অন্যদিকে ম্যাক্স ওয়েবার বলছেন সামাজিক বিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যার উদ্দেশ্য হলো সামাজিক কার্যাবলীর মধ্যে একটি কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের ব্যাখ্যা দান করা। আমরা খুব বেশি সংজ্ঞাতে যাচ্ছি না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য দুইজন সমাজবিজ্ঞানী দুইটা সংজ্ঞা ব্যবহার করেছেন। এই সংজ্ঞা দুটো বা অন্যান্য সমাজবিজ্ঞানীদের সংজ্ঞাগুলোর আলোকে কি বলা যায় যে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের সামগ্রিক বিজ্ঞান ভিত্তিক পাঠ। এখানে সমাজের গঠন প্রণালী, সমাজের বিকাশ, সমাজ কাঠামো, সমাজের কার্যাবলী, সামাজিক সম্পর্ক বা আচরণ, সামাজিক গতিশীলতা, সামাজিক পরিবর্তন ও বিবর্তন, সামাজিক আন্তঃক্রিয়া ও মিথস্ক্রিয়া প্রভৃতি সম্পর্কে বিস্তারিত ও বস্তুনিষ্ঠ আলোচনা করা হয়। এটাকেই বলা হচ্ছে সমাজবিজ্ঞান। অর্থাৎ সহজ কথায় এখানে আমরা যত যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এই সকল বিষয় কিন্তু সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। আর সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হিসাবেই কিন্তু সামাজিক মানুষ হিসাবে যখন মানুষ কোনো সমস্যার মধ্যে চলে আসছে বা সমস্যার মধ্যে পড়ছে, তার সমস্যার একটা বিজ্ঞান ভিত্তিক সমাধান দেওয়ার জন্য কিন্তু এই সকল বিষয়গুলো সমাজকর্মের যারা শিক্ষার্থী তাদেরকে কিন্তু এগুলো সম্পর্কে তাদের ধারণা থাকতে হয়। যেমন আমরা এই সামাজিক পরিবর্তন বা বিবর্তনের কথাই যদি ধরি, যে সমাজকর্মের উদ্ভব হয়েছে মূলত তোমরা জানো যে আমরা যখন প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে মূলত শিল্প বিপ্লবের পর থেকেই বা শিল্প বিপ্লব হওয়ার পর যখন মানুষের জীবন জটিল হয়ে গেল বা বিভিন্ন সমস্যায় মানুষ জর্জরিত হতে থাকলো, এরই উপরে ভিত্তি করে বা এর উপরে নির্ভর করে কি হলো, সমাজকর্ম বা সোশ্যাল ওয়ার্ক নামে একটি বিষয়ের উদ্ভব হলো, যেটির অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার সমাজের সাথে খাপ খাইয়ে চলতে এবং সমস্যা মুক্তভাবে জীবনযাপন করতে সহায়তা করে। তাহলে এইখানে যে বিষয়গুলো আছে, সমাজ কাঠামো, তারপরে আছে সমাজের কার্যাবলী, মানুষের যে বিভিন্ন সামাজিক সম্পর্ক বা আচার আচরণ, সমাজের গতিশীলতা, সমাজের মানুষের মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া, এই সকল বিষয় কিন্তু সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। আর এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু যারা সমাজকর্ম চর্চা করেন বা সমাজকর্ম এমনকি যারা চর্চা করেন না, অর্থাৎ যারা সমাজ কর্মী না, তা সমাজকর্ম শুধুমাত্র অধ্যয়ন করে, তাদেরকেও কিন্তু এই বিষয়ে ধারণা রাখতে হয় বা জ্ঞান রাখতে হয়। এই জন্য আমরা সমাজকর্মের সাথে সমাজ বিজ্ঞানের সম্পর্কটাকে যদি আমরা দেখি, তাহলে সম্পর্ক কিন্তু এখানে একটু গভীর সম্পর্ক। কিরকম গভীর সম্পর্ক আমরা এগুলোকে পয়েন্ট আউট করেছি তোমাদের বোঝানোর স্বার্থে। যদি তোমরা বইয়ে এরকম না পাও, তোমরা এগুলোর উপরে নির্ভর করেও কিন্তু নিজেরা বিস্তারিতভাবে লিখতে পারবে আশা করি। যেমন প্রথমেই বলা হচ্ছে উভয়ে কিন্তু এই কি বলা হচ্ছে সমাজবিজ্ঞানের জ্ঞানগত ভিত্তি গড়ে ওঠার ক্ষেত্রে সমাজ বিজ্ঞানের উপরে সমাজকর্ম ব্যাপকভাবে নির্ভরশীল। আর এই নির্ভরশীল কোন দিক দিয়ে বলা হচ্ছে উভয়ই সমাজবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, উভয় সামাজিক বিজ্ঞান, মানে সমাজকর্ম সামাজিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান তো অবশ্যই সামাজিক বিজ্ঞান। আর যেহেতু উভয় সামাজিক বিজ্ঞান, খুব স্বাভাবিকভাবে পারস্পরিক একটা সম্পর্ক থাকাটাই খুব স্বাভাবিক। আমরা যেটা আগেও বলছি যে সমাজ বিজ্ঞানের বা সামাজিক বিজ্ঞানের শাখাগুলোকে বিচ্ছিন্ন করে বা আলাদা করে দেখার কিন্তু কিছু নেই। কেন আলাদা করে দেখার কিছু নেই? কেননা পরস্পরের সাথে বিভিন্ন দিক দিয়ে সম্পর্কিত এবং বিভিন্ন দিক দিয়ে নির্ভরশীল। তাহলে প্রথমটি গেল। দ্বিতীয়টি বলা হচ্ছে অভিন্ন বিষয়বস্তু। অভিন্ন বিষয়বস্তু বলতে আমরা কি বলছি? অভিন্ন বিষয়বস্তু বলতে এই যে সমাজ বিজ্ঞানের যে আলোচ্য বিষয়গুলি, অর্থাৎ সমাজ কাঠামো, সামাজিক গতিশীলতা, সামাজিক পরিবর্তন বা বিবর্তন, এই সকল বিষয় কিন্তু বিষয়বস্তুগুলো কিন্তু যেমন সমাজ বিজ্ঞানেও আছে, ঠিক একইভাবে এটি কিন্তু সমাজকর্মেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়। অর্থাৎ
এইখানে যে বিষয়টি আমরা বলছি, উভয়ের কিন্তু বিষয়বস্তুগুলো অভিন্ন। তারপরে লক্ষ্য এবং উদ্দেশ্যগত সম্পর্ক। লক্ষ্য এবং উদ্দেশ্যগত সম্পর্কটা কি হচ্ছে? লক্ষ্য বা উদ্দেশ্যগত সম্পর্ক আসছে কি, যে সমাজ বিজ্ঞানের যে লক্ষ্য, অর্থাৎ সমাজের মানুষকে ভালোভাবে জীবন যাপন করতে সহায়তা করা, ঠিক একইভাবে সমাজকর্মের লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু সেটি, যে সমাজের মানুষকে সমস্যামুক্তভাবে তার জীবনটা যেন সে চালিয়ে নিতে পারে, এই রকম সহায়তা করা। এরপর বলা হচ্ছে সমাজকর্মের জ্ঞানের উৎস সমাজবিজ্ঞান, যেটি আমরা একটু আগেই বলছিলাম যে সমাজবিজ্ঞানের সমাজকর্মের যে জ্ঞানগুলো, এগুলো কিন্তু মূলত সমাজবিজ্ঞান নির্ভর। অর্থাৎ আমরা যদি কোনো ক্ষেত্রে খুব কমন একটি ব্যাপার, যেটি হচ্ছে নারী নির্যাতন, আমরা যদি নারী নির্যাতনের কারণগুলো আলোচনা করতে যাই, বাংলাদেশের প্রেক্ষাপটে হোক বা অন্য দেশের প্রেক্ষাপটে হোক, তার মধ্যে একটা কি আছে, সামাজিকভাবে কিন্তু নারীদেরকে একটু অবহেলিত বা পশ্চাৎপদ করে রাখার একটা প্রবণতা আছে, যে কারণে কিন্তু ব্যাপকভাবে নারী নির্যাতন হয়ে থাকে। অথবা আমরা যদি বলি যুব অসন্তোষের কথা বলি, যে একজন শিশু থেকে কিশোর এবং কিশোর থেকে সে যুবকে রূপান্তরিত হয়। আর এই যে যুবকে রূপান্তরিত হওয়ার পিছনে তার একটি বড় জিনিস কাজ করে কিন্তু সামাজিকীকরণ। সামাজিকীকরণটা কি? সামাজিকীকরণ হচ্ছে একজন মানুষকে সমাজের উপযোগী বা উপযুক্ত করে গড়ে তোলার যে প্রক্রিয়াটি, এটি হচ্ছে মূলত সামাজিকীকরণ। একজন শিশু থেকে যখন কৈশোরে যাচ্ছে, কৈশোর থেকে যখন যুবকে পরিণত হচ্ছে, তার যদি সামাজিকীকরণটা সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু সেই যুবকের মধ্যে থেকে বিভিন্ন ধরনের অসন্তোষ বা বিভিন্ন অসামাজিক কার্যাবলী হতে পারে, সেটা মাদকাসক্তি হতে পারে, আরও অন্যান্য ধরনের অসামাজিক কার্যাবলী বা অসামাজিক কার্যকলাপ, এগুলো কিন্তু বাড়তে পারে। তাইলে এই যে এগুলো বাড়ে, কেন বাড়ে বা কিভাবে বাড়ে, আমরা যদি এই সমাজকর্মীদেরকে কিন্তু সমাজ বিজ্ঞানের জ্ঞানের উপরে নির্ভর করতে হয়, যে সামাজিক পরিবর্তন বা বিবর্তন, সামাজিক কাঠামো, সামাজিক যে কার্যাবলী, এই সকল বিষয় কিন্তু এর মধ্যে চলে আসে। অন্যদিকে বলা হচ্ছে কি, সমাজকর্মের জ্ঞানের উপর সমাজবিজ্ঞানের নির্ভরশীলতা। কেন সমাজকর্মের? আমরা তো বলছি যে সমাজ বিজ্ঞানের উপরে সমাজকর্মের জ্ঞান অনেক নির্ভর করে, কিন্তু সমাজকর্মের জ্ঞানের উপরে কেন সমাজবিজ্ঞানকে নির্ভরশীল হতে হচ্ছে? যে বিভিন্ন যে সামাজিক সম্পর্কের দিকগুলো আছে বা সামাজিক যে বিষয়গুলো আছে, যেমন এই যে সামাজিক পরিবর্তন বা বিবর্তন, যে সমাজ একটা গতিশীল সত্তা, আর এই গতিশীল বিষয়টি কিন্তু সবসময় থাকে কি, চলমান। এই চলমান বিষয়টি কতটা ভালো থাকবে বা কিভাবে থাকবে, এইটা কিন্তু নির্ভর যেটি করে, যে পরিবর্তনটা আমরা যে বলছি যে সমাজ পরিবর্তনশীল বা গতিশীল, সমাজ পরিবর্তন হবে বা সমাজের মধ্যে গতিশীলতা থাকবে। সেই গতিশীলতাটা যদি যথার্থ বা যথাযথ না হয়, তাহলে সেখানে কি হবে? সেখানে বিভিন্ন ধরনের অসন্তোষ বা সমস্যা বা অসুবিধা দেখা দিবে। এই জন্য যে পরিবর্তনটা ঘটছে, সেই পরিবর্তনটাকে যদি সমাজকর্মের জ্ঞান দ্বারা সেটিকে যদি যথার্থভাবে প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু সেই পরিবর্তনটা হবে ইতিবাচক। যেমন আমরা নারী নির্যাতন দূর করার ক্ষেত্রে একটা বলি কি, নারী শিক্ষার প্রসার ঘটানো বা নারী শিক্ষার হার বাড়ানো। এইটি যদি হয়, তাহলে কি হবে? মেয়েরা কর্মক্ষেত্রে নিজেরা যেতে পারবে, নিজেরা যখন উপার্জন করতে পারবে বা কর্মক্ষমতা যখন থাকবে, তখন কিন্তু সহজেই কেউ তার উপরে খবরদারি করা বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না। আবার নারী শিক্ষার মাধ্যমে একজন নারী কি হতে পারে? সে কিন্তু তার অধিকার সচেতন হবে। এইরকম বিভিন্ন দিক কিন্তু আছে। আর এই রকম যে বাস্তবিকভাবে যে সমাজবিজ্ঞানের যে তত্ত্বগুলো আছে, এই তত্ত্বগুলো
কে কতটা বাস্তব উপযোগী করা হয় বা করা হচ্ছে, বা পরিবর্তনটা কতটা যুগোপযোগী হচ্ছে, এই জন্য কিন্তু সমাজবিজ্ঞানকে সমাজকর্মের জ্ঞানের উপরে নির্ভর করতে হয়। আর এরই প্রেক্ষাপটে যেহেতু আমরা বলছি যে সমাজকর্মের জ্ঞানের উৎস সমাজবিজ্ঞান, আবার অন্যদিকে বলছি যে সমাজবিজ্ঞানকে সমাজকর্মের জ্ঞানের উপরে নির্ভর করতে হচ্ছে, খুব স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে কি একে অপরের পরিপূরক হিসাবে কাজ করছে। অর্থাৎ সমাজ বিজ্ঞানের জ্ঞান নিয়ে সমাজকর্ম নিজেকে সমৃদ্ধ করছে এবং সেটা প্রয়োগ করে সমাজের যখন ভালো ফলাফল আসছে তখন আমরা বলতে পারি কি যে একে অন্যের পরিপূরক হচ্ছে। নেক্সট বলা হচ্ছে যে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি। সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিটা এটা কিন্তু একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি, যে মানুষের সামাজিক শুধু না, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় সকল দিকের উন্নয়ন ঘটানো। ঠিক একইভাবে সমাজকর্মও কিন্তু এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা পোষণ করে। অর্থাৎ মানুষের কোনো একদিকে সমৃদ্ধি না, শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন হবে, অন্য উন্নয়ন হবে না, তা কিন্তু না। একটা মানুষের জীবন যত দিকের সাথে সম্পর্কিত সকল দিকের উন্নয়নই কিন্তু এই কে বোঝাচ্ছে এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি। সবশেষ বলা হচ্ছে ফলিত সমাজবিজ্ঞান। অনেক সময় সমাজকর্মকে কিন্তু ফলিত সমাজবিজ্ঞান বা অ্যাপ্লাইড সোশিওলজি বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? যে এটা যেহেতু সমাজকর্মটা প্রায়োগিক একটা সামাজিক বিজ্ঞান, এই জন্যই এটাকে বলা হয় ফলিত সমাজবিজ্ঞান, বা সমাজকর্ম চর্চা করে সেখান থেকে যে জিনিসগুলো, ব্যবহারিক জিনিসগুলো বা প্রায়োগিক জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ফলিত সমাজবিজ্ঞান। তাহলে এই হলো সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। এখন সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের কি শুধু সম্পর্কই আছে? না সুপ্রিয় শিক্ষার্থী, শুধু সম্পর্কই নাই, এখানে কিন্তু আবার যেহেতু বিষয় দুটি ভিন্ন ভিন্ন, এদের মধ্যে কিন্তু অনেকগুলো পার্থক্যও আছে। সেই পার্থক্যগুলো কি? পার্থক্য প্রথমটা আমরা বলছি সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্যটা কি? যে সমাজবিজ্ঞান শুধুমাত্র সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে, পক্ষান্তরে সমাজকর্ম কিন্তু মানুষের এই সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে না, মূলত এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে মানুষকে সমস্যা মুক্ত জীবন যাপনে বা মানুষকে তার উপযোগী একটা সমাজ উপহার দিতে সমাজকর্ম চায়। সেদিক দিয়ে বলা যায় যে সংজ্ঞাগত যেহেতু পার্থক্য আছে, ঠিক একইভাবে কিন্তু বিষয়বস্তুগত পার্থক্যও কিন্তু খুব স্বাভাবিক। সমাজবিজ্ঞান যেমন শুধুমাত্র তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করে, পক্ষান্তরে সমাজকর্ম শুধু তত্ত্বীয় বিষয় না, এটার প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে। অর্থাৎ একজন মানুষের যে সামাজিক যে পরিবর্তন, এই সামাজিক পরিবর্তনের কারণে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি যে আমরা যে পারিবারিক ভাঙনের কথা বলি, যে শিল্প বিপ্লবের ফলে মানুষের মধ্যে যে পারিবারিক ভাঙন দেখা দিয়েছে, পারিবারিক ভাঙন হওয়ার ফলে কি হচ্ছে, যে পরিবারের বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে, অর্থাৎ পরিবারের প্রবীণরা অথবা শিশুরা, এদের যে পরিবারের অন্যান্য সদস্যদের উপর যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা কিছুটা হলেও বাধাগ্রস্ত হচ্ছে পারিবারিক ভাঙনের ফলে। তাহলে সেখানে কি করতে হবে? সেখানে পারিবারিক বিচ্ছিন্নতা আসবে, কিন্তু ভাঙনটা যেন না আসে বা ভাঙনটা যেন না হয়, এরকম একটা অবস্থা তৈরি করা, যেটা সমাজকর্মের কাজ। এই জন্য বলা হচ্ছে যে এটার একটা বিষয়বস্তুগত কিন্তু পার্থক্য আছে। তারপর বলা হচ্ছে পরিধিগত পার্থক্য। পরিধিগত পার্থক্য, সমাজবিজ্ঞানের পরিধিটা এটি জ্ঞানের কিন্তু একেবারে গভীর পর্যন্ত, অর্থাৎ সেই সমাজের উৎপত্তি থেকে শুরু করে আধুনিক সমাজের বিকাশ পর্যন্ত। পক্ষান্তরে সমাজকর্মে কি হচ্ছে? সমাজকর্মে জ্ঞানের গভীরতা নাই, কিন্তু এর বিস্তৃতি আছে, অর্থাৎ পরিধিটা ব্যাপক। সমাজবিজ্ঞানের পরিধিটা হচ্ছে জ্ঞানের গভীরতা বেশি, সমাজকর্মে জ্ঞানের গভীরতা কম। সমাজ বিজ্ঞানের জ্ঞানের পরিধিটা ওই সমাজ কাঠামো, সামাজিক পরিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে,
সম্পর্কিত। পক্ষান্তরে সমাজকর্ম কিন্তু তার জ্ঞান চর্চার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের যেমন সহযোগিতা নিচ্ছে, অর্থনীতির যেমন সহযোগিতা নিচ্ছে, ঠিক একইভাবে কিন্তু মনোবিজ্ঞানেরও কিন্তু সহযোগিতা নিয়ে সে তার জ্ঞানটাকে আরো বেশি সমৃদ্ধ করছে। নেক্সট বলা হচ্ছে কি মৌলিক ও সমন্বিত। সমাজবিজ্ঞান একটা মৌলিক জ্ঞান নির্ভর একটি বিষয়। পক্ষান্তরে সমাজকর্ম কোনো মৌলিক জ্ঞানের বিষয় না, বিভিন্ন জ্ঞানের শাখা থেকে সামাজিক বিজ্ঞানের যে শাখাগুলি আছে অর্থাৎ নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান অথবা বলা যায় জনবিজ্ঞান বা ডেমোগ্রাফি, এই রকম বিভিন্ন জায়গা থেকে জ্ঞান আহরণ করে এটি একটি বিষয়ে রূপান্তরিত হয়েছে। আর সমাজবিজ্ঞান এটি মৌলিকভাবেই একটি সামাজিক বিজ্ঞান। তারপর বলা হচ্ছে সমাজবিজ্ঞান হলো তাত্ত্বিক, অন্যদিকে সমাজকর্মটা হচ্ছে প্রায়োগিক বা ব্যবহারিক। যতটা সমাজ বিজ্ঞান তত্ত্বের উপরে নির্ভর করে, ঠিক একইভাবে সমাজকর্ম কিন্তু ততটা তত্ত্বের উপরে নির্ভর করে না। সমাজকর্ম বাস্তব ক্ষেত্রে প্রয়োগের দিকটা লক্ষ্য করে। তারপর বলা হচ্ছে নির্ভরশীলতা। সমাজ বিজ্ঞানের উপর সমাজকর্মের পুরোপুরি নির্ভরশীলতা আছে। আবার অনেক ক্ষেত্রে বা অনেক সমাজবিজ্ঞানী বলে থাকেন যে সমাজকর্মের জ্ঞানের উপর সমাজ বিজ্ঞানকে পুরোপুরি নির্ভর করতে হয় না। নির্ভরশীলতার দিক দিয়েও কিন্তু বলা যায় যে সমাজকর্ম যেহেতু আধুনিক একটি জ্ঞানের একটি সামাজিক বিজ্ঞানের একটি আধুনিক শাখা, এই কারণে কিন্তু এর নির্ভরশীলতা সমাজবিজ্ঞানের উপরে যেমন আছে, ঠিক অর্থনীতির উপরে আছে, রাষ্ট্রবিজ্ঞানের উপরে আছে, কিন্তু সমাজবিজ্ঞানকে অত বেশি সমাজকর্মের উপর নির্ভরশীল হতে হয় না। সর্বশেষ আমরা বলছি জ্ঞানের গভীরতা। জ্ঞানের গভীরতার দিক দিয়ে সমাজকর্মের জ্ঞানের বিস্তৃতি আছে কিন্তু গভীরতা কম, কিন্তু সমাজবিজ্ঞানের জ্ঞানের গভীরতা আছে। এই যে বিভিন্ন বিষয়গুলো আমরা লক্ষ্য করলাম, এই ক্ষেত্রে যে মৌলিক যে পার্থক্য আমরা কথা বলছি, এই পার্থক্য থাকা সত্ত্বেও কিন্তু পরস্পরের সাথে বিভিন্নভাবে সম্পর্কযুক্ত। সমাজকর্ম, সমাজবিজ্ঞান পরস্পর নির্ভরশীল বা পরিপূরক। বলা হচ্ছে যে একটি জ্ঞান আহরণ করে। কোনটি জ্ঞান আহরণ করে? সমাজবিজ্ঞান জ্ঞান আহরণ করে। আর সমাজকর্ম কি করে? মানব কল্যাণে সেটিকে প্রয়োগ করে। এই জন্য সমাজকর্ম সমাজের সমস্যার সমাধান করার জন্য বা উন্নয়নের লক্ষ্যে কাজ করে, আর সমাজবিজ্ঞান সমাজ থেকে সমাজ সম্পর্কিত জ্ঞান অর্জন করে সেটাকে ব্যবহার করে। সেই অর্থে উভয়ের মধ্যে বা উভয় জ্ঞানের শাখা পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা আজকের আলোচনা থেকে, যেহেতু অধ্যায় আমাদের পঞ্চম অধ্যায়ে সামাজিক বিজ্ঞান, এই সমাজকর্মের সাথে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা ও পেশার একটা সম্পর্কের কথা বলা হচ্ছে, সেই দিকটি আমরা চিহ্নিত করার কিছুটা চেষ্টা করেছি। আমরা পরবর্তী বিষয়গুলো যখন আলোচনা করব, আমরা আশা করি তোমাদের কাছে বিষয়গুলো বা বিষয়বস্তুগুলো আরো বেশি পরিষ্কার হবে। পরবর্তী ক্লাসে তোমরা নেক্সট রুটিনে যেদিন ক্লাস থাকবে সেদিনকার আমাদের আলোচ্য বিষয় হবে সমাজকর্মের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। দুটো বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসটি আলোচনা করব। সে পর্যন্ত সুপ্রিয় শিক্ষার্থী, সকলে ভালো থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।